শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। তারকা কথনের আজকের আয়োজনে আমাদের সাথে দুজন মানুষ রয়েছেন, আমাদের অতিথি, ভীষণ জনপ্রিয় মুখ টেলিভিশনের পর্দায়, চলচ্চিত্রের পর্দায়। শুরুতে তাদের সাথে পরিচয় করাবো। সাথে আছেন নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী এবং পরিচালক, শুভেচ্ছা আপনাকে। সাথে রয়েছেন সুষমা সরকার, অভিনেত্রী, আপনাকেও শুভেচ্ছা। থ্যাংক ইউ। দুজন নতুন মুখ বলবো না, নতুন করে পেলাম অনেক দিন বাদে দুজনকে একসাথে, ভীষণ ভালো লাগছে এবং কাজের গল্প তো হবে, আড্ডা হবে। শুরুতে এমন একটি কাজ নিয়ে শুনতে চাই যে কাজের জন্য দুজনের আসলে এক হওয়া, অনেকদিন ধরে কাজ করছেন, সেটার এক্সপিরিয়েন্স, একটা মঞ্চ নাটক। মঞ্চই তো দুজনের একদম বেসিক ব্যাকগ্রাউন্ড। তুমি বলো। নাজনীন হাসানের কাছে একটু শুনি শুরুতে। আসলে এটা আমাদের 24 এবং 25 তারিখে প্রদর্শনী আছে। নাটকের নাম জলবাসর। এটা নাট্যকার নির্দেশিত একটি নাটক। মাসুম রেজা উনি লিখেছেন এবং নির্দেশনা দিচ্ছেন। তো এই নাটকটি আমরা শুরু করেছিলাম কোভিডের আগে এবং নাটকটি প্রদর্শনী হবার মাত্র কয়েকদিন পূর্বে আমাদের শ্রদ্ধেয় ইশরাত নিশাত উনি প্রয়াত হন। ফলে আমরা একটু ভেঙে পড়ি, কারণ উনি আমাদের যেমন প্রিয়জন, আমাদের গুরুজন, আমাদের শ্রদ্ধেয়জন শুধু নন, এই নাটকটির উনি ছিলেন মেন্টর, অ্যাক্টিং মেন্টর। সম্প্রতি তার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তো আমরা তখন আসলে শোটি করব কি না ডিসাইড করি, কিন্তু উনি এক ধরনের আমাদের মধ্যে স্পিরিট দিয়ে গেছেন, যেটা হলো কখনো থামবে না, কখনো ভেঙে পড়বে না। আর যখনই আমরা মঞ্চের উইংয়ের পাশে থাকি, তখন যেন পৃথিবীর সব কিছু ভুলে শুধুমাত্র এই চরিত্রটা হয়েই মঞ্চে উঠি। এই শিক্ষা উনি বারংবার আমাদের দিয়ে গেছেন। তো সেই শিক্ষা থেকে আমরা শোটি শুরু করি এবং এখনো পর্যন্ত আমরা ওনার মৃত্যুবার্ষিকীতে এই প্রদর্শনীটি করার চেষ্টা করি এবং এবারও করছি। আচ্ছা, সুষমা সরকারের কাছে একটু শুনবো যে এই নাটকের সাথে যুক্ত হয়েছেন আপনি কবে এবং এখানে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? এই নাটকে তো শুরু থেকেই যুক্ত হয়েছে জলবাসর, এবং আমার কাছে মনে হয় যে জলবাসর এই সময়ের খুব সময় উপযোগী একটা নাটক। জলবাসর মানে জলের সঙ্গে বাসর, কি অদ্ভুত নাম, এবং ছায়ার সঙ্গে বাসর। জল মানে তো প্রকৃতি এবং মানুষ এবং প্রকৃতির যে অদ্ভুত মিলন, এবং চূড়ান্ত মিলন মানে হচ্ছে বাসর, মানে চূড়ান্ত প্রেম যদি বলি তাহলে বাসর। সেই মানুষের সাথে প্রকৃতির যে বাসর, সেই বাসরটাই আসলে এই নাটকের মূল বিষয়। এবং আমরা যে আসলে প্রকৃতিকে ধ্বংস করলে, মাছ ধ্বংস করলে, নদী ধ্বংস করলে, গাছ ধ্বংস করলে, পশু ধ্বংস করলে আমরা যে আসলে বাঁচতে পারবো না, এই নাটকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রত্যেকটা ডায়লগ, এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এখানে চরিত্র হিসেবে এসেছে ময়ূর, এসেছে হরিণ, এসেছে, এবং তারা এত দুর্দান্ত অভিনয় করেন, ভীষণ ভীষণ ভালো অভিনয় করেন তারা, তাই না? মানে সবচেয়ে যদি বলা হয় যে এখানে অনেক ক্যারেক্টার, এখানে যদি বলা হয় যে কার অভিনয় ভালো লাগে, আমি একদমই বলবো যে ময়ূর, একদমই তাই, এত দুর্দান্ত, মানে এই মনে হয় ময়ূরই মনে হয় একদম সত্যিকার অর্থে, ওকে মনে হয় যে ও হরিণটাই, এবং হরিণের নাম হচ্ছে বনমায়া। এত সুন্দর নামকরণ, আর মাসুম ভাইয়ের লেখার মধ্যে এই যে কাব্যময়তা অদ্ভুত লাগে আমার কাছে। এবং এই যে নামগুলো, বিশেষ করে ডুবোদহ একটা গ্রামের নাম, চাঁদনি পরশর একটা গ্রামের নাম, আমাদের নামগুলো সুন্দর। হ্যাঁ, কি সুন্দর। আচ্ছা, আপনাদের নামগুলো একটু শুনি। তার নাম দর্শী, তারা 3 বোন, দর্শী, দোপাটি, দাওয়া, এবং অদ্ভুত অদ্ভুত। আমার নাম হচ্ছে কনিষ্লতা, এবং নামটার মধ্যে একটা অন্য ধরনের মানে মিস্টেরিয়া আছে। তো সবকিছু মিলে আসলে জলবাসের সঙ্গে শুরু থেকেই যুক্ত হয়েছে, এখনো আছি। এবং এই যে চুমকি আপু যেটা বললেন যে আমরা আসলে প্রতি বছর নিশাত আপার প্রয়াণ দিবসে এই নাটকটা মঞ্চায়ন করার চেষ্টা করি, এবারও করছি আর কি। আচ্ছা, অদ্ভুত একটা ফিলিং আছে যে এই নাটকটাকে, যে ঘরানার নাটক মাসুম ভাইয়ের, সেটাকে বলা হয় জাদু বাস্তবতা, ম্যাজিক রিয়েলিজমের উপরে নাটক। যখন নিশাত আপা চলে গেলেন, কাইন্ড অফ ও যে এটা বললো যে ছায়ার সাথে মানুষের মিলন, বা ছায়ার সাথে মানুষের ভালোবাসা, বা এই যে প্রকৃতি যে আমাদেরকে অনেকভাবে নিবিড়ভাবে আঁকড়ে রেখেছে,
লিটারালি আমরা ফিল করি যে নিশাত আপা আমাদেরকে আগলে রেখেছেন। আমরা ফিল করি যে ওনার সাথে আমাদের সকল সময়ে একটা আত্মিক সম্পর্ক রয়ে গেছে। এই নাটকে আমরা উনি যাবার পর যখন প্রথম প্রদর্শনী করি, মঞ্চে কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না, তাকালেই কান্না পাচ্ছিল, কারণ প্রত্যেকটা চরিত্র তো উনি মানে একদম ধরে ধরে এইভাবে একদম আমাদেরকে তৈরি করেছেন। ফলে আমরা কেউ কারোর দিকে তাকাতে পাচ্ছিলাম না, আমরা ওনাকেই যেন দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে ও যখন ডায়লগ দিচ্ছে ও নিশাত আপা, আমি নিশাত আপাকে দেখতে পাচ্ছি। মানে এই যে কি একটা অদ্ভুত সময়ের মানে পরিক্রমায় আমরা অনেকটা কাটিয়ে উঠেছি, কিন্তু এখনো প্রথম শোটা যখন আমরা করেছিলাম, এবং মনে আছে তোমার নিশ্চয়ই যে করার পরে আমরা শোটা শেষ করার পরে সবাই করে মানে এটা কোনো আমরা ভাবতে পারিনি যে নিশাত আপা চলে যাওয়ার পর এত অল্প সময়ের মধ্যে আমরা আবার মঞ্চে দাঁড়াবো, তা আবার উনারই আমরা মানে ওনার হাতেই জন্ম আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা মঞ্চে দাঁড়াবো, আমরা আসলে পারবো কিনা আদৌ, সেই মনোবলটা আমাদের থাকবে কিনা। কিন্তু সেই মনোবল নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছি এবং অসাধারণ একটা শো করেছি। আমরা ভাবতেও পারিনি এত দুর্দান্ত একটা শো করব, এবং তারপরে আমরা আসলে হাউমাউ করে কেটেছি। শিল্পী তো আসলে বেঁচে থাকে তার শিল্পকর্মে, এটি হচ্ছে তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি। তিনিও আসলে সবসময় বেঁচে থাকবেন আমাদের হৃদয়, এবং যতবার এই নাটক মঞ্চায়ন হবে ফিরে ফিরে তার কথা আমাদের সকলের মনে পড়বে, আমাদের হৃদয়ে থাকবে। জলবাসর নাটকের কিছু অংশ বা প্রোমো আমাদের কাছে আছে, আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই প্রোমোটি। চলুন প্রিয় দর্শক। সকলকে আমন্ত্রণ রইল আমাদের দর্শকদের, যাতে এই নাটকটির মঞ্চায়নে আবার তারা যায়, এবং আমরা তো যাওয়ার চেষ্টা করব। নাটক নিয়ে যেহেতু কথা বলছি, দেশ নাটকের সাথে আপনারা আছেন, সেখানে হচ্ছে একটি নাটকের কথা বলতেই হয়, নিত্যপুরাণের কথা, যেখানে কাজ করেছেন আমাদের প্রিয় চুমকি আপু। শুরুতে আপনি ছিলেন, তারপরে তারও আগে আরেকজন ছিল, আমরা মোট চারজন। বন্যা মির্জা ছিলেন সম্ভবত, আমার পরে মনি আপা ছিলেন। সবার আগে শিরিন খান মনি, তারপর আমি, তারপর বন্যা মির্জা আপা, একদম সর্বকনিষ্ঠ। আচ্ছা, এই যেটা রিপ্লেস হয়ে যাওয়া সময়ের সাথে সাথে নতুন আর্টিস্ট একটা ক্যারেক্টার না, আসলে রিপ্লেস না, আমরা কিন্তু আমরা করেছি, আমরা একসাথেও করেছি, একই সাথে আমরা 100তম মঞ্চায়ন করেছি, যেই মঞ্চায়নে আমরা 4 দ্রৌপদী একসঙ্গে দাঁড়িয়েছি নিত্যপুরাণে। হ্যাঁ, এবং আমরা রিপ্লেসমেন্ট না, আমরা সবাই করেছি, চুমকি আপু করেছে। ওই প্রদর্শনীটা ছিল ওয়ান অফ দ্য মেমোরেবল প্রদর্শনী, শুধুমাত্র একসাথে 4 জন দ্রৌপদী মঞ্চে উঠছে, নট মানে সেইটাই কারণ দর্শক এসেছিল যে 4 দ্রৌপদী মঞ্চে কিভাবে করবে, কিভাবে মাসুম ভাই এটাকে ব্যালেন্স করবে। তো অদ্ভুত ব্যাপার, মানে একটা সময়ের জন্য আমি ফিল করি না এই সুষমা যে হলো আমি তুই বা তুই আমি, মনে হচ্ছে যে একজন আরেকজনকে ওই যে আছে না যে রানার থাকলে যেমন টাচ করে দৌড় দেয়, মানে আমরা ট্রান্সফার করে করে আমরা এগিয়েছি। এটা একটা দারুণ ব্যাপার। নিত্যপুরাণের কথা যেহেতু আসলে আমি একটু বলতে চাই, আমি আসলে দেশ নাটকে যুক্ত হয়েছি এই নিত্যপুরাণ নাটক দেখে, এবং তার অভিনয়ে মুগ্ধ হয়ে, তার এবং দিলীপ দার প্রেমে মুগ্ধ হয়ে, এবং আমার কাছে যখন সত্যি আমি অসংখ্যবার বলেছি, আমি অসংখ্য নিত্যপুরাণ করতে গেলে আমি অসংখ্যবার বলি যে ও মাই গড, মানে চুমকি আপুকে দেখে লিটারালি আমি প্রেমে পড়ে গেছিলাম, যে মানে একলব্য দূর কি বাদ, আমি নিজে প্রেমে পড়ে গেছি যে দ্রৌপদী তো এইরকমই হওয়া উচিত। মানে আর হচ্ছে মাসুম ভাইয়ের লেখা আর এই প্রযোজনা দেখে আমি আসলে দেশ নাটকের সঙ্গে সংযুক্ত হই, এবং আমি অনেক মাঝখানে একটু আমার গ্যাপ ছিল দেশ নাটকে। তারপরে যখন আবার মাসুম ভাই বললেন যে নিত্যপুরাণ হবে, আমরা তখন কোরাস করতাম, যখন চুমকি আপু বন্যা আপু করতেন তখন আমরা কোরাস করতাম। তো এই নাটকের প্রতিটি ডায়লগ আসলে এত দুর্দান্ত, এত প্রিয়, মানে সবার কাছেই প্রিয় আসলে, যার কারণে বারবার এই নাটক এক একজন 30 বার 32 বার 36 বার দেখতে গিয়েছে এই নাটক, শুধুমাত্র ডায়লগের কারণে। তো তারপরে যখন মাসুম ভাই আমাকে বললেন যে নিত্যপুরাণ করছি, আবারও দ্রৌপদী করবি কিনা, আমি লিটারালি মানে আমি মনে হচ্ছে স্বপ্ন দেখলাম না কি দেখলাম আমি জানি না,
আমি এই লোভটা আমি সামলাতে পারলাম না, তারপরে আমি আবারও জয়েন করলাম দেশ নাটকে। এবং জানি না মানে চুমকি আপুর আমি জানি না, মানে চুমকি আপু নিত্যপরাণের দ্রৌপদী মানে আমার কাছে এখনো চুমকি আপু। এটা যে আপনার জন্য কতটা এক্সাইটিং, কারণ এতগুলো বছর পর আবার মঞ্চে ফিরে আসে এরকম একটা চরিত্রের মায়ায় মুক্ত হয়ে, যেটাকে আপনি সবসময় দেখেছেন একটা ইন্সপিরেশন হিসেবে। একটু আগেই বলছিলেন নিত্যপরাণের দিলীপদার কথা বলছিলেন, সেখানে সময় বড় নিষ্ঠুর। এই সময় নিষ্ঠুরতায় আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলি, শিল্পীকে হারিয়ে ফেলি। তাদের মধ্যে দিলীপদাও একজন ছিলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা। এবং ওই যে শুরুতে যেটি বলছিলাম যে শিল্পী তার শিল্পকর্মেই বেঁচে থাকে, তো এই যে আমাদের কথায় আনন্দে সবসময় যে আমরা তাদের দুঃখ নিয়ে বা শোকে স্মরণ করবো তা নয়, তারা আমাদের কাছে ইন্সপিরেশন, তাই না? আচ্ছা, আমরা জলবাসন নিয়ে কথা বলছিলাম। এই যে প্রত্যেকবার মঞ্চে দাঁড়ানো, প্রত্যেকবার এক্সপিরিয়েন্সটা কি ডিফারেন্ট হয় না? 100%। এবারের প্রিপারেশনটা নিয়ে কেমন এক্সাইটমেন্ট? খুবই ভয় আছে। এত বছর মঞ্চে কাজ করার পরেও এই ভয়ের জায়গাটা কেন হয়? এই কারণেই তো মঞ্চ মানে কাজ করি আমরা। এটা করবেই, এটা করবেই, মনে হবে যে সব পারি বা মানে আমি একদম সবকিছু করে ফেলবো, দর্শকের একদম হৃদয়ে গিয়ে অবস্থান করব, এই প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা মঞ্চে থিয়েটারে কাজ করি, রিহার্সাল করি, সব করি। কিন্তু যখনই এই প্রথম বেলটা বাজে তখন থেকে শুরু হয়ে যায় বুকের মধ্যে এবং দম বন্ধ করে আসা, পা কাঁপা। এবং প্রথম আমার কাছে মনে হয়, আমি জানি না তোমার হয় কিনা, আমার তো সব সময় হয় মঞ্চে ওঠার 1 মিনিট আমি আমার 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 কথা বলতে খুব কষ্ট হয়, আমার কণ্ঠ শুকিয়ে যায় বা কিছু একটা হয়, আমার পা কাঁপে, আমার কিছু একটা হয়। এবং ওইটুকু ওই 1 মিনিট কাটানোটা খুব কষ্ট। ওই 1 মিনিট মনে হয় যে লম্বা একটা টাইম, তারপরে তো ঢুকে যাওয়া হয় আর তারপরে তার মনে থাকে না যে আমি কে কি। কারণ এত ফ্ললেস একটা অভিনয় আমরা যখন মঞ্চে আপনাদের দেখি, তার পেছনে যে নিজেদের এত ভয় সংখ্যা, এটা কিন্তু বোঝা যায় না। আমার গতকাল থেকে একজন মানুষের কথা ভীষণ রকম মনে পড়ছে, সেটা হলো বন্যা আপা। আমরা 3 বোন, বন্যা আপা আমিও খুব মিস করেছি বন্যা আপাকে, আমি জানি না কেন কালকে রিহার্সালে খুব মিস করেছি। এত বছর ধরে উনি মঞ্চে দেশ নাটকে আমাদেরও সিনিয়র একটা মানুষ, শো চলছে, সে সবাইকে ঘোষণা দেয় আমার স্ক্রিপ্ট এখানে থাকলো, এখানে আমার চশমা থাকলো, এখানে আমার টর্চ লাইট থাকলো, এটাতে কিন্তু কেউ হাত দিবে না বলে সে তো মঞ্চে উঠে গেল। এখন মাঝখানে 2টো সিকোয়েন্স বাকি, তারপর আবার মানে কনফার্ম হওয়ার জন্য কতটা মনোযোগী এবং কতটা ডেডিকেশন একজন আর্টিস্টের, সে কিন্তু ওর মধ্যে কারোর সাথে কথা বলে না, একদম স্ক্রিপ্টটা নিয়ে চশমা পরে এইভাবে ইয়ে করে। আমরা দৌড়াতে এসে আপা ঢুকতে হবে। আমি যে কি মিস করছি তাকে, মানে বন্যাপা ছাড়া আমার আসলে এটা সেকেন্ড শো না। হ্যাঁ, আচ্ছা, জলবর্ষণ নিয়ে কিন্তু কথা বলছিলাম, কিছু ছবি আমাদের কাছে আছে, ছবিগুলো দেখি আর সাথে পেছনের কিছু গল্প আমরা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। একটু স্ক্রিনে চোখ রাখছি। আচ্ছা, এই ছবিটা সুষমা সরকারকে আমরা দেখতে পাচ্ছি, আর আরেকজন কে পাশে কে বসে আছেন? অসীম। আচ্ছা, পরের ছবি দেখি। বাহ, আমরা ছোট ছোট করে একটু ওই সিনারি বা যে কস্টিউমটা পরে আছেন ভীষণ এই যে ইউনিক লাগছে। এইটা ময়ূর আমাদের। ও, যে ময়ূরের কথা বলছিলেন শুরুতে, ময়ূর দাউলি। এই ছবির গল্পটা এটা হলো এটা খুবই হাসির একটা সিকোয়েন্স। আমরা একটু শুনি। এই সিকোয়েন্সটা বলো তুমি, এই সিকোয়েন্সটা সে কিভাবে করে আমি জানি না, কালকেও একজন করেছে। মানে এই সিকোয়েন্সটা যতবার আসে আমরা, সে তো হেসে কুটপাট হয়ে যায়, আমরাও মানে আমরা হাসলে তো সমস্যা নাই, বাট সে তো তার কো-অ্যাক্টর সামনে, তার হাসলে চলবেই না। আমি হাসি শুরু হলে আবার হাসি বন্ধ হয় না। মানে রিহার্সালে তো সে করে, কিন্তু শোতে কিভাবে সে ওভারকাম করে আমি জানি না। আসলে এই দৃশ্যটা খুবই হাসির একটা দৃশ্য। সে মাদ্রাসা থেকে পড়ে আসা একদম হাফিজি করা হুজুর, সে আসে আমাদের বাড়িতে, আমার বোনের সাথে তার বন্ধুর রিলেশন, বন্ধুকে নিয়ে আসে দেখা করাতে। সেই সময় আমাকে সে দেখার পরে পছন্দ করে বলে যে হ্যাঁ আচ্ছা, আপনি যে এত সুন্দর বিবাহ করেন নাই, তা আমি এইভাবে দেখাই, তাহলে মানে কি? আমি 3টা করেছে, একটা তখন সে দোয়া পড়তে থাকে। তো এইরকম যে ব্যাপার, কিছুক্ষণ পরে তার বাইরে বাথরুম ট্র্যাপে আর কি, যে সে যেতে হবে তার, এবং সেই জায়গাটায় তার যে মুভমেন্ট, মানে এত ন্যাচারাল, মানুষের আসছে না চাপ আসে। আমি আবার দেখাচ্ছি এটা যে মঞ্চে এই জায়গাটা যে ওর সামনে, তখন মানে কি যে কষ্ট হয় আমার,
কি যে কষ্ট হয়। অথচ একদম নিশাতাপা যাবার পর এই সিকোয়েন্সে আমরা লিটারালি দুজন কাঁদতেছিলাম, ও কাঁদে আমিও কাঁদি, আমাদের দুজনের কারোরই আর হাসি পায় না। তা এখন ওই যে বললাম না, সময়ের সাথে সাথে মেনে নিয়েছি বাস্তবতা। তো এই সিকোয়েন্সে আমার জন্য খুব কষ্ট। ওরা তো আমরা তো করে হাসি, দর্শকও হাসি এটাতে। এই সিনটা এতই মজার একটা সিন, আরো অনেক সুন্দর সুন্দর সিন আছে যেগুলো তবে দর্শক ওর যে ছবি দুটো দেখেছেন ওর একটা মজা আছে। আপনারা প্রথম যে ছবিটি দেখেছেন অসীম নট্ট, পরের ছবিটাতে ছিল ফিরোজ ভাই। তো দুজনই কিন্তু একই চরিত্রে। আমাদের এই নাটকে এটা একটা মানে দারুণ ব্যাপার আছে, প্রত্যেকটি চরিত্র দুটো করে, মানে দুজন করে আমরা ওর আরেকজন সাবস্টিটিউট বা ওর আরেকজন চরিত্র, ওর চরিত্রে আরেকজন আছে। আমারটা কি? আমারটা নাই। হ্যাঁ আছে। কি? ও না, তোরটা আর একমাত্র মায়াবী ছিল। নো, আমারও নাই। আমারটা একমাত্র নাই, যার কারণে না, কিন্তু প্রথম দিকে ছিল, পরে আর ইয়ে করে না। আমারটাতেও ছিল, পরে আর কেউ করে নাই, আমি এখনো পর্যন্ত করছি। আর বাকি মোটামুটি সবগুলাতেই একজন একজন দুইটা সেট করে রেখেছি, যাতে করে অনেক সময় আমাদের তো অনেক রকম মানে ব্যস্ততা থাকে, হয়তো পড়তে পারি না, কিন্তু আমাদের দুজনের জন্য বেশি দরকার ছিল আসলে। আমি হাতে ধরে ধরে বনিকে মানে চেষ্টা করেছি, কিন্তু বনি কেন যেন বলে যে না আপা আপনি করেন, আপনি করেন। ইউ গাইজ আর অ্যামেজিং। আসলে আমি কথোপকথন শুনছি, আসলে এটার কোনো ইন্টারভিউ সেশনই মনে হচ্ছে না। আচ্ছা, এই যে নাটকের প্রতি তীব্র ভালোবাসা, এই ভালোবাসার ইন্সপিরেশনের জায়গাটা আসলে কিভাবে তৈরি হলো? দুজনেরই সেম মনে হচ্ছে, কারো এনার্জিতে কোনো ডাউনফল নেই, এটা কেন এত বছর ধরে? মঞ্চে এনার্জি ফল করলে মরেই যাব। সেটাই তো, কত বছর। আর আমার তো ব্যাকগ্রাউন্ডই ড্রামাটিক্স, মানে এই বিষয়েই আমার ব্যাকগ্রাউন্ড। তো আমি তো না, এখানে একটা তফাৎ আছে দুজনের। ও হলো প্রাতিষ্ঠানিক শিক্ষিত আর সে হাতে কলমে, মানে প্র্যাকটিক্যাল শিক্ষিত, হাতে কলমে থিয়েটার করে আজকে এখানে, আর ওরা পড়াশোনা করে থিয়েটারে আসছে। মানে আমার থেকে ওরা অবশ্য জ্ঞানী বেশি। মোটেই না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। জ্ঞান মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলে যে সে ওই বিষয়ে পারদর্শী বা অনেক জ্ঞানী হবে, এইটা আমি একদমই বিশ্বাস করি না। আমার কাছে আমি মনে হয় যে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছি, আমি অনেক কিছু, অনেক মেথড সম্পর্কে হয়তো জানি, কিন্তু অভিনয়ের সময় যখন আমি অভিনয় করি বা তুমি অভিনয় করো, সেই মেথড কি আসলে আমাদের কাজ মানে মাথায় থাকে না? তো মঞ্চের কি থাকে তখন? মাথায় নিজের একটা মেথড থাকে, প্রত্যেকটা আর্টিস্টের নিজের একটা মেথড থাকে। আসলে আমার কাছে মনে হয় যে আমি শিখে ওইটা ভুলে যেতে হবে আমার। আমি যদি এখন ওই মেয়ার হোল্ট কি ধরনের অভিনয় রীতি শিখিয়েছিলেন, বা স্ট্যানিস্লাভস্কি কি ধরনের অভিনয় রীতি করেছেন, বা একটা চরিত্রে ঢুকতে গেলে কি কি করতে হবে, কি কি ওয়েতে আমাকে যেতে হবে, সেইটা হয়তো আমি যখন রিহার্সাল করি তখন হয়তো বা কখনো কখনো প্র্যাকটিসটা করি। বাট যখন আমি মঞ্চে দাঁড়াই, যখন আমি উইংসের পাশে দাঁড়িয়ে থাকি, তখন তো ওই মেথড আমার মাথায় থাকলে হবে না। তখন আমার নিজস্ব একটা মেথড আমাকে তৈরি করতে হবে, যে মেথডের কারণে আমি হাসবো, আমি কাঁদবো। তো ওইটা চুমকিয়াপুরও তাই। কিন্তু চুমকিয়াপুরের ক্ষেত্রে কি হয়, মানে যখন আপনি শিখেছেন ওই তাত্ত্বিক বা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বাদে একদম নিজে ফিল করে শিখেছেন? আমি পড়াশোনা করেই আসলে চেষ্টাটা করেছি, কারণ ও যেটা বললো যে নিজস্ব একটা এক্সপেরিয়েন্স বলি বা চরিত্রায়নটা নিজেদের মতো আমরা করে নিই, যেটা নাটকের চরিত্র সে ডিরেক্টর আমাদেরকে হেল্প করে, কিন্তু মেথডটা লাগে সেটা স্ক্রিপ্ট পড়ার সময়। যখন আমরা স্ক্রিপ্টটা পড়ছি তখন যদি আমি মেথডটা ফলো করি, তাহলে যেটা হয় যে খুব মানে যেটা আমার 10 দিন লাগতো মেথড ছাড়া, সেটা আমার 5 দিনে সম্ভব হয়। এবং মানে একটা পরিপূর্ণতা আসে একটা চরিত্রের, একটা সূক্ষ্ম ব্যাপার আছে। আর আমি যেটা হয়েছে যে আমি পড়াশোনা করেছি কেমন, থিয়েটারের জন্য লাইট জানা খুব জরুরি। থিয়েটারের জন্য আমার কোন কস্টিউমটা পরছি, ও যখন আমাকে কস্টিউমটা বলবে, ও যেমন কস্টিউমটা দিচ্ছে আমাকে, আমি তাহলে ওকে জানতে পারবো যে আমার এই কস্টিউমটা কেন, এইটাও জানতে হবে, না জানলে হবে না। এবং ইন্টারেস্টিং বিষয়, আমি একদম স্ট্রেট চলে যাব, আমরা এখন দুজন যে পেশাতে কাজ করি, আমাদের জন্য এই পেশাটা অনেক বেশি আনন্দদায়ক হয়েছে, কারণ আমরা জানি তাই। একদমই তাই। ওকে, লাইটের ব্যাপারটা শুনছিলাম, ছোট্ট করে লাইটটা বলবো এই জন্য যে আমি যখন ড্রামাটিক্সে ভর্তি হই, তখন তো আমি আসলে থিয়েটার করিনি তার আগে। মানে যখন আমি মানে ড্রামাটিক্সে ভর্তি হই, তখন তার আগে আমি থিয়েটার করিনি, তারপরে আমি পড়াকালীন সময় থিয়েটারে যুক্ত হয়েছি। তো আমাদের প্রথমেই তো আমরা ঢুকে গেলাম হচ্ছে সেলিম আলদিনের বনপাংশুল নাটকে। নাটকের সুকি ক্যারেক্টার কিন্তু আমি করেছি, আমি কিছুই জানি না, লিটারেলি আমি কিছু জানি না। যখন আমি জানতে পেরেছি, ইভেন সেলিম আলদিন সম্পর্কে আমি জানি না, সেলিম আলদিন কি, কত বড় মাপের উনি একজন নাট্যকার,
এবং তার লেখার যে ইন ডেপথ, এগুলো আমি কিছুই জানি না। আমি জাস্ট মানে মনে হচ্ছে আচ্ছা অভিনয় করব, একটু থিয়েটার রিলেটেড পড়বো, পড়ে নাটক করব, এই আমার স্বপ্ন। তারপরে হচ্ছে কি বললো যে লাইট নেওয়ার জন্য বললো, তো লাইটটা নিয়ে মানে আমাকে বলছে লাইট নাও, লাইট নাও। আমি লিটারালি লাইট নিয়ে, লাইট যে মানে প্রকৃত অর্থে যে লাইট, এই যে লাইট, সেই লাইট নিয়ে দাঁড়িয়েছি। বলে কি করছো আপনি, লাইট নিতে বললেন না আমাকে? বলে লাইটটা মুখে নাও, এখানে কেন? তো এতটাই বোকা ছিলাম আর কি। তো এরকম আস্তে আস্তে মজা করে করে শেখা আর কি। মঞ্চের এই যে আনন্দ ঘন মুহূর্তের কথা বললেন, কিন্তু বিভিন্ন সময় কিন্তু মঞ্চে বিভিন্ন ডিজাস্টারও হয়, একদম সামনে নিতে হয়, এরকম কোন এক্সপেরিয়েন্সের কথা মনে আছে? আমার হয়নি, চোখে আপুর আছে বলে ভয়াবহ। আমরা শুনি এরকম একটা। আমি যখন মঞ্চে উঠি তখন আসলে সবাই ভয়ে থাকে, চুমকি কখন পড়ে যাবে, কখন পড়ে যাবে, এই জায়গাটা একটু আছে রে, চুমকি এখানেই পড়বে। তো ও যেই দ্রৌপদীকে দেখে মুগ্ধ হয়েছিল, আমি মঞ্চে ইন করার আগে লাইটের একটা স্ট্যান্ড, সেটার সাথে ধাম করে বাড়ি খেলাম, এবং ক্রমাগত দ্রৌপদী মঞ্চে যাওয়ার পর যত সময় যাচ্ছে এখানে একটা সুপারি যাচ্ছে সিংহের মতো। আসলে ভিজিবলি ছিল এটা, বাট এত জোরে বাড়ি খেয়েছি যে আমার তো মাথা থেকে আসলে সবকিছু মানে আমি ফুল ব্ল্যাক আউট হয়ে গেছি। কিন্তু মুহূর্ত সময় নিয়ে তারপরে মঞ্চে উঠলাম, কিন্তু কপালে এত বড় একটা লাল টিপ থাকে, সেটার উপরে একটা এমন সিংহের মতো আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে শো চালিয়ে যেতে হয়েছে। দ্য শো মাস্ট গো অন। একদমই তাই। আরেকবার বন্যাপার হলো, বন্যাপার নিত্যপড়া নেই, হঠাৎ করে দুলটা পড়ে গেল, এক কান থেকে দুলটা পড়ে গেল, কিন্তু দুল তুলে পড়ার মতো অবস্থায় থাকে না ক্যারেক্টারগুলো, এমনই অবস্থা। পরে সে তো খুবই বুদ্ধিমতী, সে ঠাস করে জাস্ট এই করে, কারণ ওখানে পড়ে থাকলে তো সবার পায়ে ব্যথা পাবে, কিছু একটা হবে, সে জাস্ট ফেলে দিয়ে এইটা পরে সঙ্গে সঙ্গে এটা করে এটাও ফেলে দিল, মানে ওই করতে করতে দুল পড়ে যাওয়াটা তাও মেরে নেওয়া যায়। আমি আরেকটা নাটক করতাম দেশ নাটকেরই, সেটার নাম ছিল বীরসা কাব্য। বীরসা আমি কখনো এইরকম থাকি, কখনো একটু এরকম হই। আমাদের একটা পার্টি ড্রেস, পুরা একদম ইংরেজরা নাচছে, একটা মোচড় দিলাম, পুরা চেন একদম কোমর পর্যন্ত খুলে গেল, একদম কোমর পর্যন্ত, মানে একদম ওই যে ইয়ের পার্টি গাউনের যেই চেইন খুলে গেল, খুলে গেছে। শুধু বললাম, কো আর্টিস্ট এইভাবে পিঠ চেপে ধরে আর নাচ করছি। এই যে এরকম অহরহ ঘটতে থাকে, স্টোরি অফ টিম ওয়ার্ক। আসলে সবাই আমি সবথেকে ভয় থেকে কবে না জেনে চুল খুলে যাবে, এটা বলো না। হ্যাঁ, আমি এই ভয়টা মানে এইটা যেদিন হবে সেদিন আমি বোধহয় হার্ট অ্যাটাক করবো, সেদিন আর সামাল দিতে পারবো না। এই যে মঞ্চ নাটকে এত এত মুহূর্ত, এবং এই মুহূর্তের মাঝে মাঝে তো সময়ের যে পরিবর্তনটা, সময়ের যে ফ্লোটা, এটা আমাদের সকলের কাছে চোখে পড়েছে। মাধ্যম পরিবর্তন হচ্ছে, মঞ্চ নাটকের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বা অ্যাকসেপ্টেন্সি, এই জায়গায়ও একটু পরিবর্তন এসেছে। এখন বর্তমানে মঞ্চ নাটকের অবস্থা আপনাদের একজন শিল্পী হিসেবে কি মনে হয়, কেমন চলছে? আমার কাছে মনে হয় যে মঞ্চনাটক মানে একটা সময় আসলে ছিল, প্রত্যেকটা দলের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা ভালো অর্থে যে কে কার থেকে ভালো নাটক প্রদর্শিত করবে। এবং একটা সময় যখন নৃত্যপুরাণ হলো, ওই সমসাময়িক অনেক দুর্দান্ত দুর্দান্ত নাটক হয়েছে, আরও চরিতামৃত হয়েছে, আরও অনেক অসংখ্য অসংখ্য ভালো ভালো নাটক, যেগুলো দর্শকের হৃদয় কিন্তু এখনো গেঁথে আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এইগুলোর আর্কাইভ থাকা উচিত, যে আমি আসলে আলী জাকেরের ওই নাটকের ওই পারফরম্যান্সটা দেখিনি। প্রজেক্ট কিন্তু নিয়েছে যে নাটকগুলোকে আর্কাইভ করে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। রাইট, তো এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মঞ্চ নাটকের দর্শক কি আসলে আদৌ বেড়েছে, নাকি ওই যারা দেখতেন তারাই বারবার দেখছেন, সেই জায়গাটা আমার একটুখানি প্রশ্ন আছে, যে আসলে কি আমরা নতুন করে নতুন দর্শক কি তৈরি করতে পেরেছি কিনা। মানে এখন তো আসলে অনেক মানে বিনোদনের অনেক মাধ্যম, আসলে আমরা তো সারাক্ষণ এই মোবাইলেই পড়ে থাকি, মোবাইলেই এত এত বিনোদন, যে এইখান থেকে চোখ উঠিয়ে আমি বইয়ে বা থিয়েটারে বা ইভেন মানে সিনেমা থিয়েটারে যাব, সেই সময়টুকু তো আসলে আমার নাই। আমরা সবাই আসলে, আমরা তিনজন যদি বসে থাকি, তিনজনই আলাদা আলাদা বিনোদিত হব প্রত্যেকটা ক্ষণে ক্ষণে। তো সেই ক্ষণটার থেকে আপনি তাকে নিয়ে এসে কি এমন মোহ বা কি এমন দিবেন আপনি তাকে নাটকের মধ্যে। কারণ এখনো যদি আপনি, আমার কাছে মনে হয় যে স্টাইলটা আর একটু পরিবর্তন করা উচিত, যে এখন দর্শক আসলে কি টাইপ চায়, নাটক কি, ইভেন সাবজেক্টটাও ওইরকম হওয়া উচিত, যে আসলে যেটার জন্য সে যাবে আসলে দেখতে। আমি শুনেছি স্পেস থিয়েটার নামে একটা থিয়েটার আছে, ওদের নাটক বেশ মানে এখন একটু ইয়াং যারা আছে, ইয়াং ক্রাউড যারা আছে, ইয়াং দর্শক যারা আছে, ওরা দেখতে যাচ্ছে। তার মানে
দর্শক যাবে, বাট তোমাকে সেই ম্যাটেরিয়ালটা দিতে হবে আসলে। না, এটার সাথে আমি আবার একমত না, কারণ প্রত্যেকটি মাধ্যম আসলে আলাদা। না না, আলাদা লাইক তো ওটিটি অবশ্যই। আলাদা, না, না, আমি নাটক সেটা আলাদা, বলছি না। সিনেমা আলাদা, থিয়েটারও আলাদা। কিন্তু আমি তাই বলে নিত্যপুরাণকে তো অস্বীকার করতে পারবো না, বিষাদ সিন্ধুকে তো অস্বীকার করতে পারবো না। সেটাও হবে, আমি বলছি সেই ধরনের নাটকও হবে, বাট এখন সেটা স্টাইলটা চেঞ্জ হতে হবে, না, মানে উপস্থাপনা না, স্টাইলটার কথা হ্যাঁ, বলছি যেমন আমি। রাজা, প্রাচ্যনাটের হ্যাঁ, রাজা, হ্যাঁ, স্টাইলটা চেঞ্জ প্রাচ্যনাটের করতে হবে রাজা তোমার। হলো রবীন্দ্রনাথকে নিয়ে এসেছে একদম ইরাক আর হ্যাঁ। আমেরিকার যেই যুদ্ধ ওইখানে নিয়ে চলে আসছে, একদম পুরা ওয়েস্টার্ন স্টাইলে আসে একজন নেতা, আর একজন নেতা হলো সৌদি ড্রেস পরা। যাই হোক, এই যে ব্রেক করাটা, এইটাই আমি বলছি। দরকার আছে, কিন্তু যদি এক কথাই বলি, থিয়েটারের দর্শক কমে গেছে, যেটা একেবারেই প্রত্যাশিত নয়। এবং যদি বলি মার্কেটিং এর কথা, থিয়েটারের যারা কাজ করে বা থিয়েটার নিয়ে যারা অনেক বেশি লালন পালন যত্ন করে যারা থিয়েটারকে টিকিয়ে রেখেছেন, প্রত্যেকে না কেমন যেন একটু উন্নাসিক, একটু ভাবুক মানুষ, একটু বলা যায় যে অত টেকনো ফ্রেন্ডলিও না তারা। তাহলে কি লাগবে? মার্কেটিং টিম প্রয়োজন আছে সময়ের সাথে সাথে, অবশ্যই কিছু দরকার করার আছে, নেই, অবশ্যই দরকার আছে, কিছু করার নেই। কিন্তু আমি বলবো যে আমরা বোঝাতে পারছি না যে হোয়াট ইজ থিয়েটার। থিয়েটারও যে আমাকে একটা সুন্দর সময় উপহার দিবে, থিয়েটারে যেমন নিত্যপুরাণ হচ্ছে ঠিক তেমনি থিয়েটার বলার একটা নাটক ছিল, একদম সময়ের কথা বলে। তারপর সুখ, সুখ একেবারে মানে এই সময়ের গল্প, ঘরে ঘরে ওই অনলাইনে যাচ্ছে, এই বিছানা অর্ডার করছে, ওই শাড়ি অর্ডার করছে, ওই গহনা অর্ডার করছে। তার মানে কি আমাদেরকে প্রতিনিয়তই থিয়েটার আমাদেরই কথা বলে, আর অন্য 10টা মাধ্যমের মতো। তো ওইটাও আমার বিনোদন বা আমার ভালো লাগার বা আমার রিয়েলাইজেশনের যে একটা পার্ট। মানে থিয়েটার কিন্তু সাইকোলজিক্যালি অনেক বেশি থেরাপির কাজ করে, সাইকোথেরাপি বা ড্রামা থেরাপি আমরা যেটাকে বলি। তো এই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে হবে, বুঝতে হবে। সত্যিকার অর্থেই তাই। আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি। মঞ্চ নাটক নিয়ে আসলে কথা হোক, আমাদের ভাবনাগুলো আমরা যেন দর্শকের কাছে আরো পৌঁছে দিতে পারি, নাটক যেন চিরজীবী হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিব। ভালো থাকবেন, দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24 এবং 25 জানুয়ারি জলবাসর নাটক দেখার জন্য। সকলে যাবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।